ওষুধের এই জাল থেকে বা এই যে ট্র্যাপ, এখান থেকে বের হওয়ার যে পথ, সেটার একটা বৈজ্ঞানিক নাম আছে। এটাকে বলা হয় ডি-প্রেসক্রাইবিং। এপ্রিলের 13 তারিখে আমরা একটা ভিডিও পাবলিশ করেছিলাম, শিরোনাম ছিল প্রেসক্রাইবিং ক্যাসকেড, বা আপনি কিভাবে ওষুধের ট্র্যাপে পড়েন। আজকে এপ্রিলের 20 তারিখ, এই মাত্র 7 দিনে এই ভিডিওটা প্রায় 17 লক্ষ মানুষ দেখেছে এবং প্রায় 700-র মতো কমেন্ট এসছে। মডারেটরের হিসাব অনুযায়ী 92%-এর বেশি মানুষ ভিডিওর মেসেজটাকে পজিটিভলি নিয়েছে। আপনাদের এই বিপুল সাড়া আমাদেরকে সত্যিই অভিভূত করেছে এবং আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার চলেন আসল আলাপে। ভিডিওর কমেন্টে এবং ইনবক্সে অনেকেই প্রশ্ন করেছেন যে ভাই, প্রেসক্রাইবিং ক্যাসকেড সম্পর্কে তো অনেক কিছু বললেন, কিন্তু এটা থেকে বের হওয়ার উপায়টা কি? আজকের এই ভিডিও মূলত তাদের জন্য। তবে শুরুতেই ডিসক্লেমার, আমি যেহেতু প্রফেশনাল ডাক্তার নই, তাই আপনাকে আমি কোনো ওষুধ ধরতে বা ছাড়তে কোনোটাই করতে বলবো না। আমি একজন ইয়োগা থেরাপিস্ট এবং ইয়োগা টিচার। ওষুধ ধরতে বা ছাড়তে বলাটা আমার প্রফেশনাল জুরিসডিকশনের মধ্যে পড়ে না। আগের ভিডিওতে আমি জাস্ট বোঝানোর চেষ্টা করেছি যে আমরা কিভাবে একের পর এক ওষুধের উপর নির্ভরশীল হয়ে পড়ি, এবং এই বিষয়টাকে সহজভাবে বোঝানোর জন্যই আমি কিছু এক্সাম্পল দিয়েছিলাম। ওগুলো ছিল জাস্ট এক্সাম্পল, এবং বিষয়টাকে যেন সহজভাবে বোঝানো যায় সেজন্য আমি একটা স্টোরি টেলিং এর মতো করে কথাটাকে বলেছিলাম। ওটা কোনো প্রেসক্রিপশন ছিল না। আজকের এক্সাম্পলগুলো আমরা সেখান থেকে শুরু করব। তবে তার আগে খুব জরুরি একটা বিষয়, প্রেসক্রাইবিং ক্যাসকেড বা ওষুধের যে ক্যাসকেড, এটা যে সবসময় খুব খারাপ বিষয়, ব্যাপারটা তা না। বিষয়টাকে একটু পরিষ্কার করে বলি। চিকিৎসা বিজ্ঞানে ওষুধের যে ক্যাসকেড, সেটা প্রধানত দুই ধরনের হয়। আরও বিশেষ ধরনের বা স্পেশালাইজড কোনো কিছু থাকতে পারে, সেটা আমাদের আলোচনার বিষয় না। আমি জাস্ট সাধারণভাবে বোঝানোর জন্য বলছি যে মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে ইন্টেনশনাল আর একটা হচ্ছে আনইন্টেনশনাল। ইন্টেনশনাল ক্যাসকেড, যেখানে ডাক্তার জানেন যে ওষুধের সাইড এফেক্ট হবে, কিন্তু ওই মুহূর্তে রোগীর জীবন বাঁচানোর জন্য সেটা জরুরি। যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক বা ক্যান্সারের মতো জরুরি অবস্থায় ডাক্তার যেসব ওষুধ দেন, সেগুলোর সাইড এফেক্ট ডাক্তাররা খুব ভালো করেই জানেন। এখানেও ওষুধের ক্যাসকেড হতে পারে, কিন্তু ওই মুহূর্তে সাইড এফেক্ট কমানোর চেয়ে মানুষের জীবন বাঁচানো জরুরি। আর এই ধরনের জরুরি অবস্থা মোকাবেলা করার জন্য ডাক্তার যদি একটার পর একটা ওষুধ লেখেন, আর সেটার জন্য যদি আপনি ডাক্তারকে দোষ দেন, তাহলে সেটা হবে আপনার মূর্খতা। কারণ ওই মুহূর্তে ওষুধের সাইড এফেক্ট চিন্তা করার থেকে আপনার জীবন বাঁচানোটা অনেক বেশি জরুরি। দেখেন, আমি জানি যে এই ভিডিওর কমেন্টে এসে অনেকে বলবে ন্যাচারোপ্যাথি বেস্ট সমাধান, হোমিওপ্যাথি অমুক তমুক, অনেক কিছু বলবে। ভাই, আপাতত আপনারা একটু অপেক্ষায় থাকেন। স্ট্রোক, ক্যান্সার, এগুলো তো দূর কি বাত। আপনার বাচ্চার অ্যাপেন্ডিসাইটিস হলে আপনি ডাক্তার বা সার্জনের কাছে না যেয়ে সুন্দরবনে অথবা যে কোনো জঙ্গলে গাছের লতা পাতা খুঁজতে যান, কোনো অসুবিধা নেই। আবার কেউ কেউ আছেন ভিডিওর কমেন্টে অর্গানিকের মার্কেটিং করতে আসবেন। আরে ভাই, আপনার ইচ্ছা করলে আপনি খান, কে আটকাচ্ছে আপনাকে? কিন্তু এটা জেনে শুনে খান যে আপনি অর্গানিক খাবার খাচ্ছেন নাকি অর্গানিক বাটপারি খাচ্ছেন। কথা বোঝেন নাই? যদি না বুঝে থাকেন তাহলে এই ভিডিওটা দেখে নিন। যাই হোক, ক্যাসকেড মানে হচ্ছে জলপ্রপাত বা ঝর্ণা। বিজ্ঞানের ভাষায় এটাকে অনেক সময় বলে চেইন রিয়াকশন বা ডোমিনো ইফেক্ট। এটা এমন একটা প্রক্রিয়া যেখানে একটা ঘটনা আরেকটা ঘটনাকে উস্কে দেয় এবং সেটা চলতে থাকে। ডাক্তার বা চিকিৎসা বিজ্ঞানের গবেষকরা এই ক্যাসকেড শব্দটা ব্যবহার করেছেন কারণ এই ওষুধের ক্যাসকেডটাও অনেকটা এরকমভাবেই কাজ করে। একটা ওষুধ আরেকটা ওষুধের নেসেসিটি বা ডিমান্ড তৈরি করে। এটা হলো ইন্টেনশনাল ক্যাসকেড। সেকেন্ড টাইপের ক্যাসকেড হচ্ছে আনইন্টেনশনাল ক্যাসকেড, যেটা ইচ্ছে করে করা হয় না, কিন্তু এগুলোর সাইড এফেক্ট সম্পর্কেও ডাক্তাররা খুব ভালো করে জানেন। কিন্তু এখানে একটা ওষুধের যে সাইড ইফেক্ট, সেটাকে আরেকটা নতুন রোগ হিসেবে বিবেচনা করে আরেকটা ওষুধ দেওয়া হয়। তবে এটাও সত্য যে অনেক সময় ডাক্তার এসব ব্যাপারে নিরুপায় থাকেন, এবং নিরুপায় থাকার মূল কারণ হচ্ছে আপনার লাইফস্টাইল। তবে আমাদের সমস্যা মূলত এই দ্বিতীয়টা নিয়ে, এবং আগের ভিডিওতে আমি এই বিষয়টাকে সহজে তুলে ধরার চেষ্টা করেছিলাম, এবং সেটার মূল উদ্দেশ্য ছিল আমরা যেন শুধুমাত্র সিমটম দেখেই মোরের মতো ওষুধ না খাই। কারণ যে রোগগুলোর এক্সাম্পল দিয়েছিলাম, সেই রোগগুলো মূলত তৈরি হয় আমাদের ভুল লাইফস্টাইল থেকে। এটা আমার কথা না, এটা ডাক্তাররাই বলেন। এবং সেই ভুল লাইফস্টাইল আমরা যতদিন মেনটেন করব, আমাদের এই ওষুধের মাত্রা ততদিন বাড়তেই থাকবে এবং নতুন নতুন ওষুধ যোগ হবে। আপনি যদি আপনার লাইফস্টাইল কারেকশন না করেন, তাহলে তো ডাক্তারের কাছে আপনার জন্য ওষুধ লেখা ছাড়া আর কোনো অপশন থাকবে না। লাইফস্টাইল রিলেটেড যত ধরনের রোগ আছে, সেগুলোর জন্য যদি আপনি ওষুধ কমাতে চান বা ওষুধ খেতে না চান, তাহলে আপনার সামনে দুইটা রাস্তা আছে। এক, আপনার লাইফস্টাইল কারেকশন করেন। আর যদি সেটা করতে না চান, তাহলে আপনি মন চাইলে গোলাপশাহ মাজারে গিয়ে সেখানে পানি পড়া খান, দেখেন সেটা কাজ হয় কিনা। কারণ আপনার কাছে তো ওষুধ খাওয়াটাই বিশাল বড় পাপ, কিন্তু সেটাকে বন্ধ করবেন কিভাবে, সেটা থেকে বেরোবেন কিভাবে, সেটা তো আপনি মানতে রাজি না। তা আপনার জন্য পানি পড়া ছাড়া আর কি থাকবে? আবার এই পানি পড়া খাওয়ার দোষটা আমার উপর চাপায়েন না। বলছি, যদি আপনি মনে করেন ওটাতে কাজ হবে তাহলে ওটা করেন, কিন্তু অন্ধভাবে ডাক্তার বা মেডিকেল সায়েন্সের উপরে চড়াও হবার কোনো যুক্তি নেই। যদি কোনো দিন সময় সুযোগ হয়, তাহলে কোনো ডাক্তারকে নিয়ে এই প্রেসক্রাইবিং ক্যাসকেড নিয়ে হয়তো পডকাস্ট করার চেষ্টা করব, এবং সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওপেন ইনভাইটেশন দিয়ে রাখলাম, যদি কোনো ডাক্তার আগ্রহী হন তাহলে জানাবেন। এখন আসেন মূল কথায়। ওষুধের এই জাল থেকে বা এই যে ট্র্যাপ, এখান থেকে বের হওয়ার যে পথ, সেটার একটা বৈজ্ঞানিক নাম আছে। এটাকে বলা হয় ডি-প্রেসক্রাইবিং। এটা একটা প্রোটোকল যার মাধ্যমে একজন ডাক্তার
এবং একজন সচেতন রোগী দুজনে মিলে সিদ্ধান্ত নেন। এখানে মূল রোলটা প্লে করেন ডাক্তার, কারণ তিনি ভালো জানেন যে রোগীর শরীরে কোনটা কাজ করবে এবং কোনটা কাজ করবে না, বা কোন ওষুধটা দরকার কোনটা দরকার নাই, কোনটার ডোজ কমানো যাবে এবং কোনটা বন্ধ করা যাবে। এই ডি-প্রেসক্রাইবিং কথাটা কেবল তাত্ত্বিক বা থিওরিটিক্যাল কথা না, উন্নত বিশ্বে এটা একটা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত বিষয়। কানাডায় কানাডিয়ান ডি-প্রেসক্রাইবিং নেটওয়ার্ক নামে একটি জাতীয় সংস্থা আছে, যাদের কাজই হচ্ছে ওষুধের অপব্যবহার কমানো। কানাডার বয়স্ক মানুষদের উপর পরিচালিত একটি স্টাডি বলছে 51% বেশি মানুষ তাদের ওষুধের সংখ্যা কমিয়ে ফেলার জন্য তীব্র ইচ্ছা পোষণ করেন। এর বড় কারণ হচ্ছে তারা মনে করেন তারা অনেক বেশি ওষুধ খাচ্ছেন, এবং কেউ কেউ ইতিমধ্যে অনেক সাইড এফেক্ট অনুভব করছেন। দ্য জার্নাল অফ দি আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন জামা ইন্টারনাল মেডিসিনে প্রকাশিত 1900-এর বেশি বয়স্ক মানুষের উপর করা একটি বিশাল জরিপ বলছে আমেরিকার প্রায় 92% মানুষ তাদের এক বা একাধিক ওষুধ বন্ধ করতে রাজি আছেন যদি তাদের ডাক্তার বলেন যে এটি সম্ভব, এবং এদের মধ্যে প্রায় 67% মানুষ সরাসরি জানিয়েছেন যে তারা তাদের ওষুধের সংখ্যা কমিয়ে ফেলতে চান। গবেষণায় আরেকটি চমৎকার তথ্য বেরিয়ে এসেছে, যারা নিয়মিত 6টি বা তারও বেশি ওষুধ খান তাদের মধ্যে ওষুধ কমানোর ইচ্ছা বা প্রবণতা অন্যদের তুলনায় প্রায় 3 গুণ বেশি। ইংল্যান্ডের ন্যাশনাল হেলথ সার্ভিস 2021 সালে গুড ফর ইউ, গুড ফর আস, গুড ফর এভরিবডি এই নামে একটি ন্যাশনাল ওভার প্রেসক্রাইবিং রিভিউ রিপোর্ট প্রকাশ করেছে, যেটা বলছে যে ব্রিটেনে প্রতি বছর প্রায় 110 কোটি প্রেসক্রিপশন আইটেম রোগীদেরকে দেওয়া হয়। গবেষকরা চমকে গেছেন এটা দেখে যে এর মধ্যে অন্তত 10% অর্থাৎ প্রায় 11 কোটি ওষুধের আইটেম ছিল অপ্রয়োজনীয়। এটা কেবল অর্থের অপচয় না, বরং কোটি কোটি মানুষের লিভার এবং কিডনিকে ঝুঁকিতে ফেলে দেওয়া। এটা কমাতে ব্রিটিশ সরকার ডাক্তারদের জন্য স্ট্রাকচার্ড মেডিকেশন রিভিউ বাধ্যতামূলক করেছে। WHO তাদের মেডিকেশন উইদাউট হার্ম এই চ্যালেঞ্জের মাধ্যমে বিশ্বব্যাপী পলিফার্মেসি বা একই সাথে অনেকগুলো ওষুধ খাওয়া এটাকে কমানোর লক্ষ্য নির্ধারণ করেছে। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্কগুলো দেওয়া থাকবে, চাইলে ডাউনলোড করে পড়ে নিন। আমাদের আগের ভিডিওর এক্সাম্পলটা শুরু হয়েছিল জয়েন্ট পেইন নিয়ে, এবং সেখানে ওষুধটা ছিল পেইন কিলার। দেখেন, কারো জয়েন্ট পেইনের সিভিয়ারিটি বা কন্ডিশন বুঝে ডাক্তার ওষুধ দিবে না জয়েন্ট রিপ্লেসমেন্ট করবে, সেটা ডাক্তাররা ভালো বুঝবেন, সেটা নিয়ে আমি কথা বলবো না। কিন্তু AHRQ বা এজেন্সি ফর হেলথ কেয়ার রিসার্চ অ্যান্ড কোয়ালিটি 2020 সালে একটা বিশাল মেটা অ্যানালাইসিস প্রকাশ করেছে। সেখানে 233টি ক্লিনিক্যাল ট্রায়াল বিশ্লেষণ করা হয়েছে। এই গবেষণার রেজাল্ট সেকশনে স্পষ্টভাবে বলা হয়েছে দীর্ঘমেয়াদী কোমরের ব্যথা বা ক্রনিক লো ব্যাক পেইনের ক্ষেত্রে ইয়োগা, এক্সারসাইজ এবং মাসাজ থেরাপি আপনার শরীরের কার্যকারিতা বা ফাংশন উন্নত করতে এবং ব্যথা কমাতে সরাসরি সাহায্য করে। মজার ব্যাপার হচ্ছে, গবেষণায় দেখা গেছে যে ইন্টারমিডিয়েট টার্ম বা 6 মাস থেকে 12 মাস পর্যন্ত এই ইয়োগার সুফল স্থায়ী হয়। গবেষকরা এখানে একটা খুব গুরুত্বপূর্ণ কথা লিখেছেন, যেটা ওষুধের ট্র্যাপ থেকে বের হবার জন্য একটা বড় রকম চাবি হতে পারে। যেখানে পেইন কিলার খেলে আপনার পাকস্থলী বা কিডনির সমস্যা হওয়ার ঝুঁকি থাকে, সেখানে ইয়োগা বা থেরাপিউটিক মুভমেন্টে কোনো রকম সিরিয়াস হার্ম বা গুরুতর ক্ষতির প্রমাণ মেলেনি। বিষয়টা খুব সিম্পল। আপনি ছোটখাটো একটা সমস্যায় পড়লেন, সেই সমস্যা থেকে বের হবার জন্য একটা মেথড অ্যাপ্লাই করবেন। এখন সেই মেথড অ্যাপ্লাই করতে গিয়ে যদি আপনি আরও 2-3টা সমস্যা তৈরি করেন বা সমস্যার ঝুঁকি তৈরি করেন, সেটা কি আপনার জন্য এফিশিয়েন্ট হয় নাকি ইনএফিশিয়েন্ট হয়? এই বিষয়টি এখানে উঠে আসছে। আপনি যখন ইয়োগা বা ইয়োগা থেরাপির মাধ্যমে আপনার মাসেলের ফ্লেক্সিবিলিটি বাড়াবেন, আপনার জয়েন্টের মোবিলিটি বাড়াবেন, আপনার স্ট্রেস, ইনফ্লামেশন এগুলোকে নিয়ন্ত্রণ করবেন, তখন আপনার প্রথম ওষুধটার প্রয়োজনীয়তা আস্তে আস্তে কমে আসবে। আর সমস্যার গোড়া যদি আপনি কেটে দেন, তাহলে আগার দিকের যে সমস্যাগুলো সেগুলোও আস্তে আস্তে কমে আসবে। তখন যদি আপনি ডাক্তারের কাছে গিয়ে বলেন যে আপনার জয়েন্টের ব্যথা কমে আসছে বা ব্যথা নেই, তাহলে ডাক্তার অটোমেটিক্যালি আপনার ওষুধ হয় কমিয়ে দিবেন অথবা বন্ধ করে দিবেন। আর ন্যাচারালি পেইন কিলার বন্ধ হয়ে গেলে সেটার সঙ্গে যে PPI বা গ্যাস্ট্রিকের ওষুধ ছিল সেটাও তিনি আর দিবেন না। আমাদের এক্সাম্পলের 3 নম্বর ওষুধটা ছিল ব্লাড প্রেশারের ওষুধ। মনে করেন আপনি পেইন কিলারের সঙ্গে দীর্ঘদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েছেন। আপনার লাইফস্টাইলে তো প্রবলেম ছিলই, কিন্তু তার সঙ্গে ওষুধের সাইড ইফেক্টও যোগ হয়েছে। এই সব কিছু মিলিয়ে ডাক্তার বাধ্য হয়ে আপনার ব্লাড প্রেশার কমানোর জন্য বা কন্ট্রোল করার জন্য ওষুধ দিয়েছেন। তো আমরা যা বললাম যে অলরেডি আপনার 2টা প্রবলেম হয় কমেছে বা বন্ধ হয়েছে, তার মানে 2টা ওষুধও আপনার হয় কমেছে বা বন্ধ হয়েছে। একটা পেইন কিলার আর একটা হচ্ছে গ্যাসের ওষুধ। আপনি যদি ইয়োগা কন্টিনিউ করেন এবং তার সঙ্গে যদি কিছু ব্রিদিং টেকনিক বা প্রাণায়াম অনুসরণ করতে থাকেন, তাহলে দেখবেন আপনার ব্লাড প্রেশার ধীরে ধীরে কমে আসবে অথবা স্বাভাবিক অবস্থায় চলে আসতে পারে। এটাও কিন্তু আমার মন গড়া কথা না। বৈজ্ঞানিকভাবে এটা প্রমাণিত যে ধীর গতির গভীর শ্বাস প্রশ্বাস রক্তচাপ কমাতে সরাসরি সাহায্য করে। তো আপনি যদি এভাবে আপনার লাইফে ছোট ছোট চেঞ্জগুলো নিয়ে আসেন, আপনার লাইফস্টাইল যদি আস্তে আস্তে আপনি চেঞ্জ করেন,
আর টেস্ট করে যদি ডাক্তার বারবার দেখেন যে আপনার ব্লাড প্রেশার নর্মাল থাকছে বা আপনার যে হাই প্রেশারের সমস্যা ছিল সেটা নাই বা সেটা কমে আসছে, তখন তো আপনি চাইলেও ডাক্তার আপনাকে ওষুধ দিবে না। এভাবে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে আপনি চাইলে আপনার লাইফস্টাইল পরিবর্তন করে ধীরে ধীরে ওষুধের যে চক্র বা ক্যাসকেড সেটা থেকে বেরিয়ে আসতে পারেন অথবা অপ্রয়োজনীয় ওষুধ কমাতে পারেন। একটা কথা মনে রাখবেন, ডাক্তার আপনার শত্রু না। ইনফ্যাক্ট একটু গভীরভাবে চিন্তা করলে দেখবেন যে লাইফস্টাইল রিলেটেড যেই প্রবলেমগুলোতে আমরা ভুগি সেই প্রবলেমের ক্ষেত্রে অন্য কেউ আপনার শত্রু না, হয়তো আপনি নিজেই আপনার নিজের শত্রু। মেডিকেল ইন্ডাস্ট্রি বা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলোর কোনো হিপোক্রেটিক ওথ বা নৈতিক শপথ থাকে না, কিন্তু একজন ডাক্তারের থাকে। তাই সাহস করে আপনার ডাক্তারের সাথে কথা বলেন, তাকে বলেন যে আপনি লাইফস্টাইল পরিবর্তন করে আপনার ওষুধগুলো থেকে বেরিয়ে আসতে চান অথবা এগুলোকে যতটা সম্ভব কমাতে চান। যদি দেখেন যে কোনো ডাক্তার আপনাকে প্রেসক্রাইবিং বা এই ওষুধের চক্র থেকে বেরোয়ার জন্য সাহায্য করছে না, আপনাকে সহযোগিতা করছে না, তার সঙ্গে তর্কে জড়াবেন না, আপনি অন্য ডাক্তারের কাছে যান। বাংলাদেশে ভালো ডাক্তারের অভাব নাই, আন্তরিকভাবে খুঁজলে আপনি ইনশাল্লাহ পাবেন। কিন্তু এখানে সবচেয়ে বড় একটা কথা হচ্ছে, ডাক্তারের সঙ্গে কথা বলে আপনি যখন ওষুধ প্রেসক্রাইব করার বা ওষুধ কমানোর জন্য সাজেশন চাইবেন, তখন ডাক্তার আপনাকে কন্ডিশন দেবে। তিনি হয়তো আপনাকে বলবেন যে অস্বাস্থ্যকর খাবার ছাড়তে হবে, নিয়মিত এক্সারসাইজ বা যোগা করতে হবে, সময় মতো ঘুমাতে হবে এবং পর্যাপ্ত ভালো ঘুম হতে হবে। এগুলো আপনাকে নিশ্চিত করতে হবে। ডাক্তার আপনাকে এগুলো 24/7 আপনার সঙ্গে থেকে করিয়ে দিবে না, দায়িত্বটা আপনাকে নিতে হবে। আপনি কেবল ওষুধ ছাড়বেন বলে বলে ফ্যান্টাসিতে ভুগলেন, আর বাকি যে কাজগুলো ডাক্তার বলবে সেগুলো আপনি করলেন না, তাহলে কিছুই হবে না। মাঝখানে ওষুধ খেয়ে যতটুকু ভালো থাকতেন সেটাও হারাবেন। সুতরাং দায়িত্বটা আপনার। এবং আমি আমার বিভিন্ন ভিডিওতে বারবার এই মেসেজটাই পরিষ্কার করার চেষ্টা করছি। আপনি সচেতন হলে একটা সুস্থ জীবন পাবেন, আপনার পরিবার বাঁচবে এবং আপনার কষ্টের টাকা বাঁচবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সচেতনতাই হোক আমাদের প্রথম ওষুধ, প্রধান ওষুধ। আল্লাহ হাফেজ।